আসসালামু আলাইকুম। আজ 30 মে 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। মুখে ইসলামী শাসন ব্যবস্থার কথা বললেও গণতান্ত্রিক ব্যবস্থাই চাইল 6 ইসলামী দল। বাংলাদেশকে 13,000 কোটি টাকা দেবে জাপান। ঘুষ ছাড়াই পুলিশের চাকুরি পেল 15 জন। এবার বিস্তারিত। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো সংসদীয় গণতন্ত্রই চায়। সংস্কার কার্যক্রমে অংশ নেওয়া এমন 6টি দলের কেউই শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা খেলাফত রাষ্ট্র চায়নি। ঐচ্ছিক শরিয়া আদালত স্থাপনের প্রস্তাব করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। বাকি দলগুলো বিদ্যমান ব্যবস্থা অব্যাহত রেখে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের প্রস্তাব করেছে। এর বাইরে ঐচ্ছিক শরিয়া আদালত চেয়েছে আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। সংবিধানের মূল নীতিতে বহুত্ববাদ যুক্তের সুপারিশে একমত হয়নি ইসলামপন্থী দলগুলো। ধর্মভিত্তিক সব দল সংবিধানের মূল নীতিতে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনর্বহালের প্রস্তাব করেছে। কোরআন ও সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন না করার প্রস্তাব করেছে দলগুলো। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথাও বলেছে। সংবিধান সংস্কারে গঠিত কমিশনে লিখিত মতামত জানায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনে এই 3 দল ছাড়াও মতামত জানিয়ে সংলাপে অংশ নেয় বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি। ঐকমত্য কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন করেছে সব ধর্মভিত্তিক দল। হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট এবং কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলোর নেতারা বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হিসেবে দেখাতে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার চালাচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। 5 আগস্টের পর পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা বারবার জানতে চেয়েছেন, ইসলামী দলগুলোর শরিয়া ভিত্তিক শাসন, খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য রয়েছে কিনা। সংবিধান সংস্কার কমিশনে জামায়াত প্রস্তাব করেছিল, জরুরি অবস্থা জারি হলেও মৌলিক অধিকার ও মানবাধিকার স্থগিত করা যাবে না। ঐকমত্য কমিশনের মতামতে এবং সংলাপে তারাও উন্নত গণতন্ত্রের দেশগুলোর আদলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, জবাবদিহির প্রস্তাব করেছে। দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, জামায়াত কখনো জোর জবরদস্তির মাধ্যমে ইসলাম কায়েম করার কথা বলেনি। জামায়াত সম্পর্কে যেসব নেতিবাচক প্রচারণা রয়েছে সেগুলো রাজনৈতিক প্রতিপক্ষের ছড়ানো। গণতান্ত্রিক দল হিসেবে জামায়াতের লক্ষ্য নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থনে ইসলামী কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। সংবিধান সংস্কার কমিশনে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন 12 পৃষ্ঠার প্রস্তাবে ধর্ম বিষয়ক একটি লাইন লিখেছে। এতে বলা হয়েছে, শরিয়া বিরোধী আইন করা যাবে না। ঐকমত্য কমিশনের 166 সুপারিশেও দলটি ধর্ম সংক্রান্ত কোনো প্রস্তাব দেয়নি। দলের মহাসচিব ইউনুস আহমদ বলেছেন, বাংলাদেশের কোনো গণতান্ত্রিক দলই শরিয়া বিরোধী আইনের পক্ষে নয়। 7 মে দ্বিতীয় দিনের সংলাপে শরিয়া আদালত স্থাপনের প্রস্তাব করে ইসলামী আন্দোলন। এর ব্যাখ্যায় দলটির প্রেসিডিয়াম সদস্য গাজী আতাউর রহমান বলেছেন, বিদ্যমান পদ্ধতিতে বিয়ে, তালাক, উত্তরাধিকারের মতো বিষয়ে শরিয়া আইনে বিচার হয়। ইসলামী আন্দোলন প্রস্তাব করেছে, নিম্ন থেকে উচ্চ আদালত পর্যন্ত পৃথক শরিয়া বেঞ্চ থাকবে। বাদী ও বিবাদী একমত হলে বিচারের জন্য শরিয়া আদালতে যেতে পারবেন। ব্যাংকিং ব্যবস্থায় যেমন সাধারণ ও শরিয়া পদ্ধতি রয়েছে, গ্রাহক যে পদ্ধতি পছন্দ করেন তা গ্রহণ করেন। শরিয়া আদালতও তেমন ঐচ্ছিক হবে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস 166 সুপারিশের 147টিতে একমত। এই দলটিও আনুপাতিক পদ্ধতির উচ্চকক্ষ, সাংবিধানিক কাউন্সিল সহ সরকার, প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রণের পক্ষে। দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনী বলেছেন, ইসলামপন্থী দল হিসেবে খেলাফত মজলিসের চূড়ান্ত লক্ষ্য খেলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তবে তা নিয়মতান্ত্রিক উপায়ে অর্জন করা হবে। নির্বাচনে অংশ নিয়ে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে জনগণের মতামত ও সমর্থনে খেলাফত কায়েম করবে খেলাফত মজলিস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য $1.063 বিলিয়ন বা 13,000 কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছে জাপান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব তার পোস্টে লিখেছেন, বাজেট সহায়তা, রেলপথের জন্য জাপান $1.063 বিলিয়ন দেবে।
তিনি আরও লিখেছেন, জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে, যার আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে $1.063 বিলিয়ন দেবে। মোট $418 মিলিয়ন জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে। তিনি আরও লিখেছেন, টোকিও জয়দেবপুর ঈশ্বরদীকে ডুয়েল গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য $641 মিলিয়ন এবং বৃত্তির জন্য আরও $4.2 মিলিয়ন অনুদান দেবে। এর আগে সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিদেশে বসে ডক্টর ইউনূস বলেছেন একটি দল নির্বাচন চায়। আমরা বলতে চাই, একটা লোক নির্বাচন চায় না, সে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি নির্বাচন চায় না। শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচন চেয়েছে এই ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব নিজে বলেছেন, আমরা বলি নাই। পরবর্তীতে শিফট হয়ে জুন মাসে চলে গেছে। তিনি বলেন, নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে, আর যদি নির্বাচন করতে না চান তাহলে দায় ডক্টর ইউনূসের। যুগান্তরের প্রধান শিরোনাম, নির্বাচনের তারিখই সংকট। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এখন সবচেয়ে বড় সংকট হল জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিষয়ে অনিশ্চয়তা বাড়ছে এবং দ্রুত সমাধান না হলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রমজান, ঈদ, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু হবে। এরপর বর্ষাকাল আসবে। ফলে বাস্তবতা হল ফেব্রুয়ারির আগেই নির্বাচন করা উচিত। শীতকালই নভেম্বর থেকে ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের উপযুক্ত সময়ে। বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ও তারিখ দ্রুত ঘোষণা না করলে রাজনীতিতে উত্তেজনা বাড়বে। বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী আজ। 1981 সালের এই দিন রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে নিহত হন তিনি। তখন ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়কের বয়স হয়েছিল মাত্র 45 বছর। বিশেষ এই দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে বিএনপি। শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট আইনজীবী, চিন্তাবিদ ডক্টর তুহিন মালিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তিনি লিখেছেন, বহু মত, বহু দল, বহু ধর্ম, বহু সংস্কৃতির বাংলাদেশকে একক জাতীয়তাবাদের ছাতায় নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধিপত্যবাদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে, শির উঁচু করে, চোখে চোখ রেখে জাতিকে নিজের অধিকার আদায়ের সংগ্রাম করতে শিখিয়েছেন। তিনি আরও লিখেছেন, গোলামীর শিকলকে গুড়িয়ে দিয়ে সার্ক গঠনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উদীয়মান নতুন এক নেতৃত্ব উপহার দিয়েছেন স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তুহিন মালিক আরও লিখেছেন, একদলীয় শাসনের পরিবর্তে জিয়াউর রহমান হলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জনক। উদার নৈতিক মধ্যপন্থী বহুদলীয় গণতন্ত্রের দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশি ও মুসলিম জাতীয়তাবাদের মহানায়ক। জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি লিখেছেন, সে কারণেই জিয়াউর রহমানকে দলীয়করণ বা বাণিজ্যিকরণ করার প্রয়োজন হয়নি। হাজারো মূর্তি তৈরি করে অমর করার প্রয়োজন হয়নি। আইন পাশ করে বাধ্যতামূলক শ্রদ্ধা জানানোর প্রয়োজন হয়নি। সে কারণেই উনি সকল দল মতের ঊর্ধ্বে সবারই শহীদ জিয়া, স্বীয় কীর্তিতে অমর ইতিহাসের মহানায়ক। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, আজ 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। পিরোজপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকুরি পেলেন 15 জন। বৃহস্পতিবার পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সব ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মোহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপারের সভাপতিত্বে গঠিত 3 সদস্যের নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষা 2025-এর চূড়ান্তভাবে উত্তীর্ণ মোট 15 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী অনেকে আবেগে আপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার। তিনি উত্তীর্ণ সবাইকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহ্বান জানান। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই জীবনে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হোক আদর্শে বিশ্বাস অথবা নিজের কাজের প্রতি বিশ্বাস। বিশ্বাস আপনাকে করতেই হবে। বিশ্বাস যদি নিখাদ হয় তাহলে অবশ্যই আপনার কাজও চমৎকার হবে। পৃথিবীতে যা কিছু দেখা যায় তাই কিন্তু সত্য নয়। এই ধরুন মরীচিকা দেখা যায় দূর থেকে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা আসলে কিছুই না। অন্যদিকে নীল আকাশকে নীল মনে হচ্ছে, কিন্তু আসলে কি আকাশের রং নীল? আবার ধরুন আপনি পিতৃত্ব অর্জন করেছেন, এটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে পৃথিবীর পরম সত্য। সুতরাং অবিশ্বাস করা হচ্ছে আপনার জীবনের একটা ব্যাধি। আর আপনি যদি বিশ্বাসকে মনের মধ্যে পোষণ করতে পারেন, বিশ্বাস সুদৃঢ় করে আপনার লক্ষ্যমানে এগিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি বিজয়ী হবেন। ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুতি গোষ্ঠী আনসারুল্লাহ এর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই হামলা নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে। তিনি আরও দাবি করেন, হুতিদের পক্ষ থেকে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমান পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মধ্য ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে। সেই সময় পশ্চিম তীর এবং জেরুজালেম সংলগ্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। মোবাইল ফোনে জনগণকে সতর্কতাও পাঠানো হয়। তবে এই হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গাজায় 18 মার্চ থেকে আবারও স্থল অভিযান শুরু করার পর থেকে হুতি বাহিনীর ইসরায়েলের দিকে অন্তত 40টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 10টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েলি বাহিনী গতকাল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানের সময় হওয়া সংঘর্ষে কমপক্ষে 12 ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যদিকে সংঘর্ষে 4 জন সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে চালানো পৃথক সন্ত্রাস বিরোধী অভিযানে অন্তত 12 জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে এবং এ সময়ে পাকিস্তান সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট সহ 4 জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। গত 28 মে বেলুচিস্তানের লোরালাই জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই গোয়েন্দা তথ্যে দাবি করা হয়, সেখানে ফিতনা আল হিন্দুস্তান নামের ভারত সমর্থিত সন্ত্রাসীদের অবস্থান ছিল। বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থানে সফলভাবে আঘাত হানে এবং তীব্র গোলাগুলির পর 4 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। এই সময় সেখান থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই সন্ত্রাসীরা এর আগে 2024 সালের 26 আগস্ট ও 2025 সালের 18 ফেব্রুয়ারি ন্যাশনাল হাইওয়ে 70-তে ভয়াবহ হামলায় জড়িত ছিল, যেখানে 30 জন নিরীহ নাগরিক নিহত হয়েছিলেন বলে আইএসপিআর এর দাবি। এছাড়া বেলুচিস্তানের কেচ জেলায় আরেকটি অভিযানে আরও একজন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআর জানায়, ফিতনা আল খোয়ারিজ গোষ্ঠীর 7 জন সন্ত্রাসী নিহত হয়েছে 2টি আলাদা অভিযানে। 28 ও 29 মে রাতের মধ্যে উত্তর ওয়াজিরিস্তানের সাওয়াল এলাকায় একটি চেকপোস্টে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করলে সেনাবাহিনী তা প্রতিহত করে। এতে 6 জন সন্ত্রাসী নিহত হয়।
তবে তীব্র সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট দানিয়াল ইসমাইল সম্মুখভাগ থেকে নেতৃত্ব দেওয়ার সময় নিহত হন। তার সঙ্গে নিহত হন আরও 3 সেনা সদস্য। এছাড়া চিত্রাল জেলাতেও আরেক অভিযানে একজন ভারত সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর বলেছে, এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে তোলে। পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং এসব হামলার নেপথ্যের কারিগর ও মদতদাতাদের বিচারের মুখোমুখি করা হবে। মূলত 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানে বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বাড়তে থাকে। তবে 2025 সালের প্রথম প্রান্তিকে নিরাপত্তা পরিস্থিতিতে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেছে বলে জানানো হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।